এখানকার মন্ত্রী সুধাংশু দাস, তাদের নেতা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহারা পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার আগে গোপনে না আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সেখানে সভা করে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল 2019-এ আমরা 96% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা দখল করেছি, এবার তার চেয়ে বেশি 100% দখল করতে চাই। আপনারা গোকুলনগরের মানুষ, এই 59 জেলার এখানে যারা গণতন্ত্রের প্রহরীরা এবং উত্তর জেলার মানুষ, ত্রিপুরার অন্য জেলাতে এই প্রতিরোধে ঠিক সেরকমভাবে সাফল্য অর্জন করতে না পারলেও কিন্তু আপনারা প্রথম ধাপে ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করেছেন, যে না এটা হতে দেননি। এখানে লড়াই হচ্ছে, সে লড়াই আগামী দিন অর্থাৎ আগামী 8ই আগস্ট এবং তারপরও আরো জোরদার লড়াই হবে। এই নির্বাচন পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত যখন আমরা বলি, এক স্তরের হোক বা ত্রিস্তরের, বর্তমানে কারো কারো এটা মনে হতে পারে না লোকসভা বিধানসভা তার তুলনায় এই পঞ্চায়েত বোধহয় তার গুরুত্ব একটা কম, কিন্তু আমরা বলি আমাদের পার্টি আমরা মনে করি হ্যাঁ লোকসভা বিধানসভা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু পঞ্চায়েতকে বাদ দিয়ে আমাদের দেশের লোকসভা বিধানসভা যতই শক্তিশালী হোক, যে দলেরই পরিচালিত হোক, পঞ্চায়েতকে বাদ দিয়ে এই ভারত দেশটাকে নির্মাণ করা, ভারতবর্ষের 40 কোটি মানুষের মঙ্গল সুনিশ্চিত করা, এটা অসম্ভব। যারা মনে করে তারা এটা মূর্খের স্বর্গে তারা বাস করবে। কেন কথাটা বলছি কারণেই এই দেশের 70% মানুষ বাস করে গ্রামে। 70% মানুষের এই দেশের তাদের অর্থনীতি তথা জীবন জীবিকা নির্ভর করে কৃষির উপরে, আর সেই গ্রামকে পরিচালনা করে গ্রাম পঞ্চায়েত। কাজেই আপনি পার্লামেন্টে এখন বাজেট সেশন চলছে, কমরেড সুশীতল দেবনাথ এর সম্পর্কে 2-4টা কথা এখানে বলেছেন, খুব মূল্যবান শুনেছেন। আমরা এর বিরোধিতা করছি, কিন্তু সে বাজেটটা যদি জনমুখীও হতো, সে বাজেটে টাকার অঙ্ক যদি আরো 10 গুণও বেশি হয়, গ্রাম যদি সঠিকভাবে পরিচালিত না হয়, গ্রাম যদি গত 6 বছর ধরে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে ধরনের লুটেরারা, ডাকাতরা, চোররা রাজত্ব করছে, তাদের দ্বারা পরিচালিত হয়, আপনার দেশের বাজেট, রাজ্যের বাজেট লক্ষ সহস্র গুণ বড় হলেও তার কোনো রকম হেরফের সেখানে হবে না। কাজে সেই জন্য গ্রাম পঞ্চায়েতের ভোট
অন্যান্য ভোটের তুলনায় আরও বেশি গুরুত্ব নিয়ে আজকে এই ত্রিপুরাজ্যের জনগণের সামনে সেখানে উপস্থিত সেখানে হচ্ছে। এই জায়গায় আমাদের এই ত্রিপুরা রাজ্যের গ্রাম পঞ্চায়েতের ইতিহাসকে যদি আমরা খুব একটু সংক্ষেপে যদি বলি, পঞ্চায়েত শব্দটা আমাদের দেশে বহু আগে থেকে উচ্চারিত হয়েছে। ব্রিটিশরা যখন ছিল, অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের সময়তেও মহাত্মা গান্ধী স্বয়ং বলতেন, দেশ গড়তে হলে গ্রামে যাও, গ্রামকে চিনো, গ্রাম পঞ্চায়েত গড়ে তোলো, গ্রাম সরকার গঠন করো, গ্রাম স্বরাজে জোর দাও। সেটাই ভারত স্বাধীনতার হওয়ার পর আমাদের সংবিধানে গ্রাম পঞ্চায়েত গঠন করার বা গ্রাম পঞ্চায়েত আইন রচনা করার তাগিদ অনুভূত হয় এবং সে তৈরি হয়। কিন্তু বন্ধুরা, ৭৮ সালে বামপন্থী ফ্রন্ট সরকার হওয়ার আগে অবধি সে গ্রাম পঞ্চায়েতের চেহারা কি ছিল? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত প্রয়োজন, কিন্তু ৭৮ সাল অবধি গ্রাম পঞ্চায়েত মানে সে পঞ্চায়েতে নির্বাচন, হাত তোলা ভোট। এখানে যে বয়সের বন্ধুরা নাগরিকরা বসে আছেন হয়তো অনেকেই এটা দেখেননি, আমিও খুব ছোট ছিলাম, দু একজন এখানে আছেন তারা হয়তো বা দেখেছেন। কারা সে গ্রাম পঞ্চায়েতে গ্রাম প্রধান বা সরপঞ্চে দাঁড়াতেন? গ্রামের মুরল, মাতব্বর, মহাজন, জমিদার, যারা প্রধান না হলেও সবকিছুতে যারা ছড়ি ঘোরাতেন, এমনিতেই যারা খুবই ক্ষমতাশালী হয় তারা, অথবা তাদের কোনো বসংগত, তারাই প্রার্থী হতেন, ভোট হতো হাত তোলা। কাজেই ভয়ে ডরে গ্রামের এরকম প্রভাবশালীরা যখন গ্রাম প্রধানের প্রার্থী হন, সরপঞ্চের প্রার্থী হন, অন্যদের তাদেরকে ভোট না দিয়ে উপায় ছিল না। তারপর যে পঞ্চায়েত গঠিত হতো, সে পঞ্চায়েতের কাজ কি না? সে পঞ্চায়েতের কাজ আপনার গ্রামে রাস্তা নেই, পানীয় জলের বন্দোবস্ত নেই, গ্রামের গরিব মানুষ অনাহার ক্লিষ্ট, গ্রামের মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, গ্রামের মানুষের উপরে মহাজনের জুলুম হচ্ছে, আরো নানাভাবে অত্যাচার হচ্ছে না। এই সমস্ত ক্ষেত্রে তৎকালীন প্রধানদের কোনো ভূমিকা গ্রহণ করার তার উদ্যোগও ছিল না, দায়িত্ব ছিল না। উল্টো তৎকালীন গ্রাম পঞ্চায়েত ছিল শোষণের হাতিয়ার, বড় লোককে আরো বড় করা, অসাধু ঘুষখোর এরকম সরকারি আমলা বা পুলিশ তাদেরকে সাহায্য করা, গরিবের জমি হরণ করা, সুদখোর মহাজন যারা তাদের সাহায্য করা, এই ছিল। সেই অবগুণ্ঠনকে ৭৮ সালে কমরেড বিপিন চক্রবর্তী, দশরথ দেবের নেতৃত্বে তৈরি করা বামফ্রন্ট সরকার তার পরিবর্তন করে দিতে, না, ভোট হবে কুপন ব্যালটে। এবং সেই কুপন ব্যালটে নির্বাচন ব্যবস্থা হওয়ার পর গ্রামের গরিব মানুষ, পরবর্তী সময়েতে রিজার্ভেশন হয়েছে, মহিলাদের রিজার্ভেশন, তফসিলি রিজার্ভেশন, তফসিলি উপজাতি রিজার্ভেশন, আরো পরে হয়েছে প্রধান, চেয়ারম্যান, উপপ্রধান, সেক্ষেত্রে রিজার্ভেশন। অর্থাৎ জনগণের
প্রকৃত প্রতিনিধিত্ব করার মতো সেরকম একটা সংবিধান স্বীকৃত জননির্বাচিত এরকম একটা প্রতিষ্ঠান। কিন্তু শুধু পঞ্চায়েত গঠন করলে তো হবে না, তার হাতে ক্ষমতা দিতে হবে, অর্থ দিতে হবে। শুধু কিছু লোককে দাঁড় করিয়ে দিল, নির্বাচিত করিয়ে দিল, একটা রাবার স্টাম্পের মালিক করে দিল, কি কাজ হবে? বামফ্রন্ট সরকার ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করার মধ্য দিয়ে তার হাতে গ্রামে কোন কোনা দিয়ে রাস্তা হবে, কোথায় বালুয়ারি বসবে, কোথায় জলের উৎস তৈরি হবে, কোথায় সেচের লাইন হবে, কোন পাড়া দিয়ে বিদ্যুতের খুঁটি যাবে, কাকে সামাজিক ভাতা দিতে হবে, কাকে অন্য সমস্ত ধরনের সুবিধা অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা করতে হবে, এই ব্যবস্থা করেছে। সেখানেই থেমে থাকেনি, কাজ করতে 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 আরো অভিজ্ঞতা হলো যে না, শুধু গ্রাম পঞ্চায়েতের 9 জন বা 11 জন বা 13 জন মেম্বার, হ্যাঁ জননির্বাচিত, কিন্তু একটা সময়েতে তাদের মধ্যে স্বেচ্ছাচারিতা জন্ম হতে পারে, তাদের মধ্যে স্বজন পোষণের এরকম মানসিকতা বা দুর্বলতা তৈরি হতে পারে। এটাকে আরো সম্প্রসারিত, আরো গণতান্ত্রিক ব্যবস্থা করার জন্য চালু হলো গ্রাম সভা। বছর শেষে, বছরের শুরুতে যেমন গ্রাম সভা করে, তার বাজেট তৈরি করা, এই অর্থ বছরে এই পঞ্চায়েতে কোন ওয়ার্ডে কি কাজ হবে, কজনের জমি সংস্কার করা হবে, কত কিলোমিটার রাস্তা হবে, স্কুলের মাঠ, বালুয়ারির মাঠ কটা সংস্কার করা হবে, আরো অনেক কিছু। আর তার জন্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে অর্থায়নে খরচ করার পর বছরের শেষে সেই খরচের হিসাব আবার জনগণের সামনে বই ছাপিয়ে, মুখে মুখে না, বই ছাপিয়ে অগ্রিম জনগণের হাতে তুলে দিয়ে হিসাব প্রকাশ করা। আপনাদের যদি কোনো আপত্তি থাকে, কোনো ভুল থাকে, আপনাদের কোনো যদি নতুন প্রস্তাব থাকে, আপনারা বলুন। ঠিক তেমনি সুবিধা প্রাপক বা বেনিফিশিয়ারি নির্বাচনের ক্ষেত্রেতেও শুধু প্রধান, উপপ্রধান, মেম্বার, চেয়ারম্যান তারাই ঠিক করবেন না, গ্রাম সভা করে বা ওয়ার্ড সভা করে ঠিক করতে হবে। সেই সভাতে রাজনীতির রং থাকবে না, কোনো পরিবার বা গোষ্ঠীর প্রভাব থাকবে না, ধর্ম সম্প্রদায় থাকবে না। সে ওয়ার্ডে গ্রাম সভা করে ওয়ার্ডের মানুষ ঠিক করবেন সেই ওয়ার্ডে যদি 10টা ঘর আসে, সেই 10টা ঘর অগ্রাধিকার ভিত্তিতে কারা পাবে, অন্য যে কোনো সুবিধা কার নামে লেখা হবে, প্রধানের ইচ্ছা, চেয়ারম্যানের ইচ্ছা এখানে কাজ করবে না। এইভাবেই আমাদের এই ত্রিপুরাজ্য, আমাদের এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় একটা শক্তিশালী, প্রাণবন্ত, মজবুত, জনগণের কাছে জবাবদেহি এবং একটা সুষ্ঠু প্রতিযোগিতার, উন্নয়নের প্রতিযোগিতার একটা মঞ্চ বা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার হাত ধরে এই ত্রিপুরাজ্য একদা যেখানে অনাহারে মৃত্যু, সন্তান বিক্রি, ভিক্ষাবৃত্তি, কাজের সন্ধানে বিশেষ করে জুমিয়ারা
এক জায়গা থেকে অন্য জায়গাতে জুম করতে চলে যেতেন, এমনকি আসাম, মিজোরাম, মণিপুর অব্দি চলে যেতেন। সেই ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের অর্থনীতি মজবুত হয়েছে। সে অনাহারি, অর্ধাহারি এই ত্রিপুরাজ্য সারা ভারতবর্ষে অর্থনৈতিক মানচিত্রে, সামাজিক মানচিত্রে তার আত্মপ্রকাশ ঘটেছে এই ত্রিস্তর পঞ্চায়েতের মধ্য দিয়ে। কিন্তু বন্ধুরা, আমি শুধু অর্থনৈতিক বিকাশের কথা বলছি না। একটা পরিবারের, একটা সমাজের, একটা গ্রামের, একটা দেশের উন্নয়ন শুধু অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে উন্নয়ন স্বয়ংসম্পূর্ণ হয় না। উন্নয়ন স্বয়ংসম্পূর্ণ হয় অর্থনৈতিক বিকাশের পাশাপাশি তার সামাজিক সাংস্কৃতিক বিকাশের। সে সামাজিক সাংস্কৃতিক বিকাশ ঘটাতে হলে পরে কোন উপাদানগুলো জরুরি? শিক্ষা। সেই প্রকৃত শিক্ষা যদি না হয়, ঘরে ঘরে প্রত্যেক শিশু যদি শিক্ষার সুযোগ না পায়, সে আলোয় যদি আলোকিত না হয়, একদা এরকম বহু পরিবার আমরা দেখেছি, বহু জমির মালিক, অর্থের মালিক, প্রভাবশালী বড় পরিবার, কিন্তু সময়ের তাল মিলিয়ে সে পরিবার শিক্ষায় দীক্ষায় উন্নীত হতে পারেনি। তারা পিছিয়ে গেছেন প্রতিযোগিতায়। তো গ্রাম পঞ্চায়েত শুধু গ্রামের রাস্তা ঘাট, বিদ্যুৎ, পানীয় জল, সেচ, গ্রামের অর্থনীতির উন্নয়ন ঘটায়নি। এই পঞ্চায়েতের হাত ধরে আমাদের শিক্ষার সম্প্রসারণ, নিরক্ষরতা দূরীকরণ, জনস্বাস্থ্য, এটাকে কিভাবে আরো সমৃদ্ধ করা, তার সাথে আমাদের সংস্কৃতি। যে কোনো সমাজের, যে কোনো দেশের উন্নয়নে সংস্কৃতি একটা বড় হাতিয়ার। গান বাজনা, এই যে প্রতি বছর ট্রাইবেলদের গড়িয়া হয় বা বিজু হয়, হজাগিরি হয়, তার সাথে বাংলা ভাষাভাষীদের গাজন হোক, পয়লা বছর হোক, রবীন্দ্র উৎসব হোক, এই অর্থনৈতিক বিকাশের সাথে সাথে সামাজিক সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে সেই জাতি উন্নতি হয়, তার মনোবল বাড়ে, তার মধ্যে সেখানে ইতিবাচক, প্রগতিশীল, এগিয়ে যাওয়ার মানসিকতা প্রথিত হয়। সেখানে সমস্ত কুপমণ্ডকতা, কুসংস্কার, এগুলো ধীরে ধীরে এগুলো হারিয়ে যায়, সমাজ এগিয়ে যায়। এইভাবে ত্রিপুরা এগিয়েছিল। ত্রিপুরাজ্যের গ্রাম পঞ্চায়েত এটা উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসাবে এই ত্রিপুরাজ্যের মধ্যে সব দিক থেকেই এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাকে বামপন্থী ফ্রন্ট সরকার ব্যবহার করেছিল। কিন্তু দুর্ভাগ্যে 2018 সাল 25 বছর লাগাতার বামপন্থী ফ্রন্ট সরকার এক নাগারে ত্রিপুরাজ্যের মধ্যে নিরবচ্ছিন্নভাবে জনগণের আশীর্বাদ নিয়ে, জনগণকে সাথে নিয়ে এ রাজ্যের প্রভূত উন্নত সাধন করলেও যারা জনবর্জিত, যারা সত্য কথা বলে না, নৈতিকতা নাই, এরা বলতে পারে। এখানে স্বপনবাবু বলেছেন যে বিজেপির নেতারা বলেন 25 বছরে ত্রিপুরাজ্যে কিছুই হয়নি।
যা কিছু হয়েছে নাকি 6 বছরে, হ্যাঁ 6 বছরে কিছু হয়েছে। কার হয়েছে সবাই আমরা দেখছি। এখন 6 বছরে কিছু হয়নি তা নয়, কয়েকজনের হয়েছে। আপনাদের এই ফটিকরায় বিধানসভা কেন্দ্রের একজনের তো বহুত কিছু হয়েছে, এবং তিনি নিজেই এটাকে সারা ত্রিপুরাজ্যে প্রকাশ করেছেন। তিনি 51 ফটিকরায়ের মিনিস্টার, মানে ফটিকরায়ের যা কিছু শুধু তারই অধিকার লুট করা। এটা একেবারে লুক্কায়িত না। তিনি সিল মেরে বলছেন 51 ফটিকরায়ের মিনিস্টার। আমরা জানি না ত্রিপুরার যে 51 ফটিকরায়ের মিনিস্টার কে আছে। আমরা জানি মৎস্যমন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, অর্থমন্ত্রী আছে, কিন্তু 51 ফটিকরায়, 52 কুমারঘাটের মন্ত্রী আমরা জানি না এগুলো। এটা অবচেতন মনে প্রকাশ, সত্যের প্রকাশ। তো বামপন্থী ফ্রন্ট সরকার লাগাতার 25 বছর এই ত্রিপুরাজ্যের প্রভূত উন্নতি সাধন করার পরও একটা অংশে মানুষ ভেবেছে এগুলি বোধহয় আপনা আপনি হয়ে যায়। এত রাস্তাঘাট, স্কুল, বালুয়ারি, এই ত্রিপুরাজ্যের মানুষের অর্থনৈতিক বিকাশ, যে ত্রিপুরাজ্যে 78 সালের আগে মাত্র 20-22 হাজার সরকারি চাকুরে ছিল, এটা গিয়ে প্রায় 1,40,000, 50,000। তারপরও ঘরে ঘরে MA পাস, BA পাস অসংখ্য উপযুক্ত ছেলে মেয়ে। তাদের একটা অংশ হয়তো ভেবেছিল এগুলি বোধহয় এমনি আপনা আপনি হয়ে গেছে, এমনি হয়ে যেত যে কোনো একটা সরকার থাকলে। যদিও আজকে আমরা বুঝতে পারছি বা সবাই বুঝতে পারছে এগুলো এমনিতে হয় না। সেই জায়গায় আমাদের এই ত্রিপুরাজ্যের মানুষের সাময়িক বিহ্বলতা, সাময়িক দুর্বলতা, আর বিশেষ করে নতুন একটা প্রজন্ম যারা 1985 ইংরাজির পরে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ 93-এ তৃতীয়বার বামপন্থী ফ্রন্ট সরকার আসার আগে যাদের বয়স 5-7 বছর ছিল, স্বাভাবিকভাবেই তখন তাদের বুঝ জ্ঞান হয়নি। চোখ খুলে দেখেছে বামফ্রন্ট সরকার। ট্যাপ খুললেই জল পড়ে, সুইচ টিপলেই আলু জ্বলে, বাড়ির পাশে স্কুল, না চাইতেই সরকার ঘরের দুয়ারে হাজির হয়ে যায়। এ রাজ্যের মধ্যে উন্নয়নকে থামানোর জন্য NLFT, টাইগার ফোর্স, আরো অনেক সন্ত্রাসবাদী বাহিনী, সাথে সাম্প্রদায়িক শক্তি, আমরা বাঙালি ইত্যাদি শত প্ররোচনা সৃষ্টি করার পরও এ উন্নয়ন থামাতে পারে না। মানুষ তার যে দৈনন্দিন চাহিদাগুলো পেয়ে যাচ্ছে। এই জায়গায় দিল্লি থেকে উড়ে এসে কিছু লোক বলতে শুরু করলো, দিল্লিতে যে সরকারটা আছে, যে দলটা সরকার চালায়, রাজ্যেও যদি তাদের সরকার হয়, ডাবল ইঞ্জিনের সরকার হবে। ডাবল ইঞ্জিনের সরকার মানে হলো বামফ্রন্ট সরকার 25 বছরে যা যা দিয়েছে সব কিছুতে তার ডাবল হবে, আরো বেশি হবে। চাকুরি ডাবল, মজুরি ডাবল, কাজ ডাবল, ভাতা ডাবল, বেতন ডাবল, ঘর ডাবল, সবকিছু। আজকে 6 বছর আমরা কি দেখছি? কি গোকুলনগর, কি ফটিকরায়, কি যে কোনো জেলার যে কোনো ব্লক এলাকার যে কোনো পঞ্চায়েত, কি পঞ্চায়েত এলাকা, কি এডিসি এলাকা, নিজ গ্রামের চিত্র দিয়ে যা আমরা নিজের চোখে সকাল থেকে বিকাল চোখ খুললে আমরা দেখি।
আমরা কোনো কি পরিবর্তন দেখছি কিছু? এ রাজ্যে সেই বামপন্থী ফ্রন্ট সরকার 2018 সাল অব্দি বা 17 সাল অব্দি আপনার গ্রামে যে কটা স্কুল করে গেছে, নতুন কোন স্কুল হয়েছে কি? বরঞ্চ বন্ধ করে দিচ্ছে। নতুন একটা অঙ্গনওয়াড়ি হয়েছে? হয়নি। যেটা আছে সেটাও ভালো চলছে না। নতুন রাস্তা হয়েছে, দু চারটা রাস্তা নেতার বাড়ি যেখান দিয়ে যায় পেবার ব্লক টক বসে একটু সুন্দর করেছে, ঠিক আছে। কিন্তু গ্রামে জনসংখ্যা বাড়ছে, পরিবার বাড়ছে, আরো নতুন রাস্তা হয়েছে কি? বা যে রাস্তাগুলো তৈরি হয়েছিল তার মেরামত হয় না। বামপন্থী ফ্রন্ট সরকারের 25 বছরে প্রথম দিকে যেরকম ভাবে প্রত্যেক 5 বছরে আপনার গ্রামে যতটা চাকুরি হয়েছে, পরবর্তী সময়েতে কমেছে। কেননা এই রাজ্যে কলকারখানা সেরকম ভাবে নেই। শিক্ষিতের সংখ্যা, বেকারের সংখ্যা বাড়লেও হয়নি। কিন্তু তারপরও বামপন্থী ফ্রন্ট সরকারের 25 বছরের প্রত্যেক বছরে আপনার গ্রামে 4টা, 5টা, 6টা, 7টা, 10টা করে চাকরি হয়েছে। শহরেও হয়েছে সমানভাবে। এই 6 বছরে যারা প্রতিশ্রুতি দিয়েছিল সেই ভিশন ডকুমেন্টের হাত ধরে 7 লক্ষ চাকরি হবে। কমরেড ধীরেন্দ্র বলেছে মিস কল দিলেই অফার চলে আসবে। আর ত্রিপুরাজ্যের মধ্যে কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, পার্ট টাইম ওয়ার্কার, যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, পাম্প অপারেটর, ওই কুমারঘাটের পিডব্লিউডি অফিসে যারা কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, এই শব্দগুলোই নাকি সব মুছে যাবে। সর্বশিক্ষা অভিযান, রেগা, জাতীয় স্বাস্থ্য মিশনে যারা চুক্তিভিত্তিক কাজ করে সব রেগুলার হয়ে যাবে। হয়েছে কি? এখন তো ডাবল ইঞ্জিন সরকার না, ট্রিপল ইঞ্জিন সরকার হয়েছে। এখন ট্রিপল ইঞ্জিন সরকার হয়ে এখন ট্রিপল না, ট্রাবল ইঞ্জিন হয়েছে। ট্রাবল মানে প্রত্যেক দিন ওই গাড়ির ইঞ্জিন নষ্ট হলে যেমন রাস্তায় দাঁড়িয়ে যায়, এরকম ট্রাবল ইঞ্জিন। বৃষ্টি হলে পরে জল যায় না, রাস্তাঘাট খারাপ, বিদ্যুৎ গেলে আর আসতে চায় না। সর্বক্ষেত্রে কে তাদেরকে আটকাচ্ছে? বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে তো যাতে সরকার সুস্থিরভাবে, শান্তিপূর্ণভাবে যাতে কাজ করতে না পারে, এখানে অপহরণ, সেখানে খুন, সেখানে দাঙ্গা প্রতিনিয়ত। আজকে যারা শাসক দলে আছে হয়তোবা সেই নামে নেই, নাম পাল্টিয়ে, পোশাক পাল্টিয়ে তারাই তো সেদিন এই প্রতিবন্ধকতা তৈরি করত। আমরা ত্রিপুরাজ্যে আজকে যারা বামপন্থীরা আছি যে আমরা বিরোধী দলে না, আমরাও লড়াই করি, সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলি, কিন্তু আমাদের আওয়াজ কাজ দাও, বেকারকে চাকরি দাও, প্রতিশ্রুতি পালন করো, 100 দিনের রেগার জায়গায় 200 দিন কাজ দাও, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী 340 টাকা মজুরি দাও। আমাদের 10,323 সহ যাদের সর্বনাশ করে দিয়েছ তারা সহ আরো হাজার হাজার এরকম তাদের রেগুলার করো। তার জন্য তো আমরা কাউকে খুন করি না, কোনো বাজারে গিয়ে আগুন দিই না, কোনো অফিসে গিয়ে ভাঙচুর করি না, কারোর মিছিল আটকাই না, আইন শৃঙ্খলা সেরকম কোনো অবনতি ঘটানো কোনো কাজ করি না। গণতান্ত্রিকভাবে আমাদের সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে অন্যের বিরুদ্ধে আওয়াজ তোলা,
আমাদের দাবি সংঘবদ্ধভাবে উত্থাপিত করার ওই আইনসভার ভেতরেও এবং রাজপথেও আমরা তাই করছি। সেই জায়গায় ত্রিপুরাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার, সরকারের কাজকে থামিয়ে দেওয়ার, রাজ্যে কোনো গোলযোগ সৃষ্টি করার, এগুলি বামপন্থীরা কখনো করেনি, কখনো করবে না, কখনো করে না। তাহলে কারা আটকাচ্ছে? গত 6 বছরে কেন আপনার গোকুলনগরে নতুন কোণের পরে রাস্তা হয় না? নতুন পাড়া তৈরি হয়েছে, সেখানকার শিশুদের জন্য একটা বালুয়ারি হয় না। এই ব্লক এলাকাতে নতুন করে একটা স্কুল বা অন্য কিছু হয় না। ঘরে ঘরে MA পাস, BA পাস, তাদের ঘরে চাকুরি আসে না। চাকুরি দূরে থাক, নির্বাচন ঘোষণা হলে পরেই এই সরকার কদিন বাদে বাদে মন্ত্রীরা সাংবাদিকদের সামনে হাজির হয় আর কিছু কাগজ পড়ে মানুষকে শুনান। এতগুলো পদ সৃষ্টি হয়েছে, এতগুলো চাকরি হবে, এইভাবে পরীক্ষা হবে। সে পরীক্ষা হয়ও, তাদের কাছ থেকে ফি নেয়, কিন্তু সে পরীক্ষার ফল আর কখনো বের হয় না। আবার 3 দিন বাদে সেই একই পদের আবার নতুন করে আরেক মন্ত্রী এসে বলে এতগুলো শূন্য পদ নেওয়া হবে, আগেরটা কি হলো এটা আর বলে না। কে আটকায়? কে বাধা দেয় তাদেরকে? সুধাংশু বাবুদের কেউ তো বাধা দেয় না। দিল্লিতে তোমাদের সরকার, করিতকর্মা প্রধানমন্ত্রী, যিনি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, বিকশিত ভারত, অমৃতকাল, আরো কত কথা বলেছেন। এগুলি বলে আপনাদের কানে জ্বালাপালা আমি করতে চাই না। কেন হয় না? হয় না একটাই কারণ, এই ভারতীয় জনতা পার্টি বলে আমরা রাষ্ট্রবাদী, আসলে তারা হলো ভোগবাদী। রাষ্ট্রকে, রাষ্ট্রের পতাকাকে সামনে রেখে নিজের আখের গুছাও। তার সবচেয়ে বড় উদাহরণ হলো আপনাদের এই ফটিক রায়ের বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, যিনি মন্ত্রী হওয়ার আগে নাকি তার মা BPL কার্ডের মালিক, অন্তোদয় কার্ডের মালিক, চাল তুলতেন। তিনি আজকে কোটি টাকার মালিক। আমি জানি না, আমার কাছে সে তথ্য নেই। এই সুধাংশু দাসের সাথেই যিনি সহকর্মী ছিলেন কদিন আগে, সুদীপ রায় বর্মন, কদিন আগে এখানে এসে একটা বক্তৃতা করে গেছেন। তার সত্যতা প্রমাণ সুদীপ রায় দেবেন, আমি তার কথা ধরে বলছি। তার বিয়েতে নাকি 7 কোটি টাকা খরচ করেছেন। এই হলো বিজেপি রাষ্ট্রবাদ। বিজেপি রাষ্ট্রবাদ মানে হলো যে কথাটা বললাম, ব্যক্তিবাদ। যে রাষ্ট্র ভারত মাতার নামে স্লোগান দে আর সব লুট করো। তার জন্যই আজকে ত্রিপুরাজ্যে গণতন্ত্রের কণ্ঠস্বর রোধ করা, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, রাজনৈতিক দলগুলোর অধিকার ছিনিয়ে নেওয়া, রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে জনগণের মুখ বন্ধ করা গত 6 বছরে এই ত্রিপুরাজ্যের মধ্যে আমরা তারই লীলা আমরা দেখছি। এবং সেই জায়গায় আমাদের গ্রাম পঞ্চায়েত সবচেয়ে বেশি ক্ষত বিক্ষত, রক্তাক্ত। 2019 ইংরাজি 96% আসনে বিরোধীরা ব্লকে গিয়ে, বিডিওর অফিসে গিয়ে মনোনয়ন পত্র তুলতেই পারেনি, তুলতে দেওয়া হয়নি। পুলিশের পাহারায় গুন্ডারা
অফিস দখল করে রেখেছে, সেখানে তার গণতান্ত্রিক অধিকার সে সেখান থেকে বঞ্চিত। স্বাভাবিক যারা সেদিন প্রতিনিধি হয়েছেন, নামকে ওয়াস্তে প্রধান হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, হ্যাঁ, তাদের প্রত্যেকের একটা করে সিল হয়েছে, সভাধিপতি, সহকারী সভাধিপতি, গাড়ি ঘোড়াও হয়েছে, মাসে মাসে মাসুহারও পেয়েছেন। তদনুরূপ চেয়ারম্যানরা, প্রধানরা, মেম্বাররা, কিন্তু তারা তো ঘরে ঘরে গিয়ে বিরোধী দলের বাড়িতে যাননি না, আমি সে কথা বলছি, তারা তো বিজেপির ঘরেও যাননি। নিজের দলের সমর্থক হলেও তো ভোট দেওয়ার জন্য প্রার্থীকে যেতে হয়, তারা যাননি। কারণ তারা তো স্বঘোষিত, স্বনির্বাচিত, স্বপ্রতিষ্ঠিত, স্বঘোষিত প্রধান, স্বঘোষিত চেয়ারম্যান, স্বঘোষিত মেম্বার। কেন তারা মানুষের কাছে যাবেন? স্বাভাবিক। গত 5 বছরে আমাদের পঞ্চায়েতে আইন থাকলেও গ্রাম সভা এই শব্দ তারা উচ্চারণ করেননি। আমাদের পঞ্চায়েতে বছর শেষে বই ছাপিয়ে জনগণের কাছে হিসাব তুলে দরকার, এটা আইন। সে আইন তাদের কাছে কলাপাতা। সরকারি যে কোনো অর্থ খরচ হলে পরে অডিট করতে হয়, তার জন্য সরকারের একটা দপ্তরে আছে, অডিট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধীনে, অর্থ দপ্তর অধীনে। কিন্তু পঞ্চায়েত আইনে আরো সুন্দর ব্যবস্থা, একটা থার্ড পার্টি অডিট বা সামাজিক অডিট বলা হয়। সর্বভারতীয় ক্ষেত্রে টেন্ডার দিয়ে বিশিষ্ট এনজিও যাদের সুনাম আছে তাদেরকে নিয়োগ করতে হয়। সেই সংস্থা রাজ্যের যে কোনো পঞ্চায়েত, যে কোনো পঞ্চায়েত সমিতি, যে কোনো জেলা পরিষদে যে কোনো দিনে গিয়ে তার খাতা দেখতে পারেন, তার তহবিল দেখতে পারেন। আইন আছে। আপনারা দেখেছেন আমাদের সময়েতে প্রত্যেক পঞ্চায়েতের অফিসে, প্রত্যেক জেলা পরিষদ, প্রত্যেক ব্লক অফিসে বড় করে একটা সাইনবোর্ড রাখতে হতো। সেই সাইনবোর্ডে সেই বছরে কি কাজ হয়েছে, কত টাকা, কত লক্ষ, কত হাজার, কত শো, কত টাকা, কত পয়সা খরচ হয়েছে, কে পেয়েছে, লিখতে বাধ্য। আজকে আছে এগুলো? গোকুলনগর পঞ্চায়েতে আছে, পাশের পঞ্চায়েতে আছে, কোথাও নেই, কোথাও নেই। এই আইনগুলোর সব কলা পাতা ত্রিপুরাজ্যের বিজেপির কাছে। কিন্তু বন্ধুরা, আমি সে কারণে গত 2019-এ এই জবরদখল করে যারা প্রধান মেম্বার, চেয়ারম্যান হয়েছেন, আমি তাদেরকেও সবটা দোষারোপ করি না। এদের মধ্যে অনেক নিরীহ মানুষ আছেন, তারা নামকেও আসতে প্রধান, নামকেও আসতে মেম্বার, নামকেও আসতে চেয়ারম্যান। কোন কোন জায়গাতে তাদের কোনো ক্ষমতাই নেই, শুধু সিল দেওয়ার মালিক আর সই দেওয়ার মালিক, আর অল্প স্বল্প মাঝে মধ্যে তারা একটু ভাগ টাক পান, এটুকুই। আবার অনেকে পানও না, সবাই যে চোর তা না। তাহলে কারা? গত 6 বছরে এই যে পিডিএফ এর টাকা, রেগার টাকা, আরো বহু যে অর্থ এসছে, আগের মতন আসলেও এসছে তো,
কারা এগুলো আত্মসাৎ করেছে? আর এক শ্রেণীর লোক, তারা জননির্বাচিত না, এদের কোনো ছিল নাই, কিচ্ছু নাই, তারা আরো ক্ষমতাশালী। এদের নাম হলো মন্ডল, পৃষ্ঠা প্রমুখ, মোর্চা। এরা সংবিধান বহির্ভূত বুইফুর সম্পূর্ণভাবে সরকারি অর্থ, জনগণের অর্থ লুটপাট করাকারী একটা সংগঠিত ডাকাত। এই মন্ডল, মোর্চা, এরাই আজকে এই ত্রিপুরাজ্যের হর্তা কর্তা, বিধাতা। অসাংবিধানিক, আইন বহির্ভূত, জনগণের অর্থ লুণ্ঠনকারী পিশাচ ত্রিপুরাকে এইভাবেই তারা আজকে শেষ করছে। কাজেই এই নির্বাচন জনগণের অর্থ লুণ্ঠনকারী, সংবিধানের ধারা হরণকারী, আমাদের উন্নয়নকে যারা আজকে থামিয়ে দিয়েছে, এ রাজ্যের মানুষকে বঞ্চিত করে, তাদের হাত থেকে উদ্ধার করে জনগণের প্রকৃত প্রতিনিধি, ইন্ডিয়া মঞ্চের পঞ্চায়েত না, সিপিএম এর পঞ্চায়েত না, জনগণের পঞ্চায়েত গঠিত হবে। যে পঞ্চায়েত হবে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহি, জনগণের কাছে উন্মুক্ত। জনসাধারণ, নাগরিক, যে কোনো জন আঙ্গুল তুলে বলতে পারে এটা আমার টাকা, আমার পয়সা, আমার হক, আমি কেন পাচ্ছি না, হিসাব দিতে হবে। আজকের এই ঠকবাস ডাকাতরা সে হিসাব দেয় না। এইভাবেই সুধাংশু দাসরা আজকে লাখপতি, কোটিপতি, এই ত্রিপুরাজ্যকে অজগর সাপের মতো আজকে গিলে খাচ্ছে। তার হাত থেকে এই ত্রিপুরাজ্য উদ্ধার করতে হবে। তার পাশাপাশি এই নির্বাচন, আমরা গত 6 বছর ধরে এই চিৎকার করছি ত্রিপুরাজ্য জনগণের সামনে, ভোট আসবে, ভোট যাবে, গণতান্ত্রিক ব্যবস্থায় আজকে ত্রিপুরাজ্যের মধ্যে যে সমস্ত দলগুলো আছে, সিপিআইএম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মথা, আইপিএফটি বা নির্দল বা আরো আগামী দিন দলও হতে পারে, আমাদের সংবিধান সে অধিকার দিয়েছে, হতেই পারে। ভোটে দাঁড়াবার অধিকার সবারই থাকবে। আর এখন তো শুধু ভোটে দাঁড়াবার অধিকার না, কাউকে ভোট না দেওয়ার অধিকার আছে। নোটা পঞ্চায়েতে আছে কিনা আমি জানি না, কিন্তু লোকসভা, হ্যাঁ পঞ্চায়েতও আছে না, হ্যাঁ নোটা, অর্থাৎ আমি কাউকে ভোট দেব না, এটা আমাদের অধিকার। কিন্তু গত 6 বছরে ত্রিপুরাজ্যের মধ্যে যে সংস্কৃতি কায়েম হয়েছে, যে আমি পাই বা না পাই, খেতে পাই না না পাই, আমি উপোস থাকি বা না থাকি, আমার পছন্দ বা অপছন্দ, আমাকে শুধু একটা দলের কথাই শুনে যেতে হবে, তাদের মিছিলে শুধু হাঁটতে হবে, তাদের কথা শুনতে হবে। এটা কোন গণতন্ত্র, কোন রাষ্ট্রবাদ? এটাই কি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস? যে এই অধিকার যদি কোনো রাজ্যে, কোনো দেশে যদি এটা বিলীন হয়ে যায়,
সে দেশ, সে রাজ্য, সে সমাজ এই নানা রকম উপসর্গ, নানা রকম সামাজিক রোগ ব্যাধি, ক্যান্সারের মতো সেই রোগগুলো সেই সমাজটাকে গ্রাস করে আজকে ত্রিপুরাজ্য আজকে সেই ব্যাধিতে আজকে মানে গ্রাস হয়ে যাচ্ছে। ত্রিপুরাজ্যের যুব সমাজ আজকে ড্রাগ, নেশা, জুয়া, আমার ঘরের আপনার ঘরের ভালো ভালো ছেলে মেয়েরাও কতক্ষণ আপনি চোখে চোখে রাখবেন? এমন ভাবে এই রাজ্যটাকে বিষিয়ে দিয়েছে। ভারত সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রক, তারা প্রত্যেক বছর আইন শৃঙ্খলার একটা রিপোর্ট বের করে। সেই রিপোর্টে এই ছোট্ট ত্রিপুরাজ্য মাত্র 40 লক্ষের ত্রিপুরা, আমরা ওই 20 কোটি জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশ, 11 কোটি, 12 কোটি, 13 কোটি রাজ্যের জনসংখ্যা রাজ্য বিহার, পশ্চিমবাংলা, সে সমস্ত রাজ্যগুলোতেও আইন শৃঙ্খলা খারাপ। এদেরকে ছাপিয়ে আমাদের রাজ্যে ড্রাগ পাচার, নারী পাচার, মানব পাচার, এ রাজ্যে নারী নির্যাতন, অস্বাভাবিক মৃত্যু, সমস্ত ক্ষেত্রেতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। কোন জায়গায়? আইন শৃঙ্খলার ক্ষেত্রেতে সবচেয়ে বেশি নারী নির্যাতন আমাদের দেশে কোথায় হয়? ত্রিপুরা। নেশা, ড্রাগে কোন রাজ্যের যুবকরা শতকরা হারে সবচেয়ে বেশি আক্রান্ত? ত্রিপুরা। কোন রাজ্যে মানব পাচার সবচেয়ে বেশি হয়? ত্রিপুরা। কোন রাজ্যে অনাহারে মৃত্যু, আত্মহত্যা বেশি হয়? ত্রিপুরা। কেন এগুলো? সমাজ জীবনে যখন এই ব্যাধিগুলো অনুপ্রবেশ করে তখন তার নানা উপসর্গ ক্যান্সারের মতো গ্রাস করে। আজকে ভারতীয় জনতা পার্টি সে জায়গায় ঠেলে দিয়েছে। আপনারা নিশ্চয় শুনেছেন, গত কদিন আগে আপনাদের পাশের জেলা ধলাই, তার একটা মহকুমা গন্ডাছড়া, সেখানে 7 তারিখে একটা ঘটনায় একজন নিরীহ যুবকের মৃত্যু হয়। সে ঘটনাও এই সরকারের বদান্যতায়। গন্ডাছড়া মানে হলো একদা উগ্রপন্থী কবলিত ছিল, বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে বহু লড়াই করে সেখানে উন্নয়ন পৌঁছেনি তা নয়, তারপরও অন্য এলাকার চাইতে তুলনামূলকভাবে করা যায়নি। এই সরকার আসার পর রেগা কাজ নেই, এডিসিতে কোনো পয়সা নেই। ত্রিপুরা মথা যারা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্বপ্ন দেখিয়ে এডিসি দখল করেছে, লুটপাটে ব্যস্ত, বিজেপির সাথে প্রায় প্রতিযোগিতায়, অনাহার, অর্ধাহার, সন্তান বিক্রি। এই গন্ডাছড়াতে এই গত কয়েক মাস আগেও ট্রাইবেল এলাকাতে জমিয়াদের রেশন কার্ড বন্ধক, খেতে পায় না, কাঁটাতারের বেড়া ছিঁড়ে বাংলাদেশে মায়ামি রিজার্ভে গিয়ে গন্দকি বা গান্দ্রি বলি আমরা ককবরকে, আমাদের ট্রাইবেল মাউররা তাদেরকে জিজ্ঞেস করলে নামটা জানবেন। এই গন্দকি আবার খুব ওষুধি গুণ আছে, এগুলাকে শুকিয়ে দিলে এক ধরনের ভেষজ কোম্পানি তারা কিনে নিয়ে যায়। এগুলো সংগ্রহ করে সেখানকার এক অংশের মানুষ তারা কোন রকম বেঁচে আছে। সে গন্ডাছড়াতে একদিন, দুদিন, 3 দিন না, 1 মাসের উপরে আনন্দ মেলা। আনন্দ মেলা মানে কি? সন্ধ্যা হলে মদের ফোয়ারা, জুয়া, নেশা। কোত্থেকে পারমিশন পায়? কেননা ওই যে মন্ডলের নেতারা, এরা হলেন এগুলোর মানে পৃষ্ঠপোষক।
কাজে মন্ডল যেখানে আছে দারোগা বাবুর ক্ষমতা আর কদ্দূর, পারমিশনই লাগে না। সেখানে এরকম বন্ডলের মধ্যে একজন যুবক মারা গেল, আর সে মৃত্যুকে কেন্দ্র করে 12 এবং 13 জুলাই 165টা বাড়ি লুটপাট করে একেবারে আগুন জ্বালিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হল। আমরা সেখানে যেতে চাইলাম, জেলা শাসক এবং এসপি বলল ঠিক আছে আসুন। প্রথমবার যেতে চাইলাম, দিল না। এরপর গত 22 তারিখে, না 22 নয়, গত 1 তারিখে 1 আগস্ট আমরা গেলাম। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া পত্রিকা দেখেছেন, বিভৎস নারকীয়। ত্রিপুরাজ্যে এরকম কোনো ঘটনায় হিংসা হয়েছে, আগুন জ্বালিয়েছে আমরা দেখেছি, কিন্তু এরকম বাড়িঘর সব লুট করে হাঁস মুরগি ছাগল সব তুলে নিয়ে গিয়ে এরপর আগুন জ্বালিয়ে সব শেষ করা, এটা আমরা দেখিনি কখনো। 165 পরিবারের 4 শতাধিক নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা শরণার্থী ক্যাম্পে 1 আগস্ট আমরা গেছি, মানে প্রায় 3 সপ্তাহ পর গিয়ে দেখি এই লোকগুলো কোনো রকমে এক কাপড়ে বেরিয়েছে। এদেরকে শুধু পলিথিন দেওয়া হয়েছে সেখানে ঘুমানোর জন্য। স্বাভাবিক, সবাই অসুস্থ, দুবেলা একটু খেতে দে, কিন্তু এতগুলো লোক যদি একসাথে থাকে জলবাহিত রোগ হয়। প্রায় প্রত্যেক নারী পুরুষ জ্বরে কাঁপছে, পশু পাখির মতো তাদের রাখা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের হর্তাকর্তা বিধাতা, 3 সপ্তাহ পার হয়ে গেল, একদিন যিনি যাওয়ার সময় করতে পারলেন না। আমরা গিয়ে আগরতলা এসে বলার পর আজকে নাকি যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে, একদিন পরে হলো আপনার মনে হয়েছে যাওয়া, কিন্তু কেন হলো? এই যে গন্ডাছড়াতে 7 তারিখের পর 12-13 তারিখের ঘটনা, এই বিস্ফোরণ কেন? এই যুবকরাই তো যাদেরকে দিয়ে বিরোধী দলের পার্টি অফিস লুট, পার্টি অফিস আগুন লাগানো, ভোট লুট করানো, দোকানপাট ভাঙচুর করানো, মিছিল ভাঙানো করিয়েছে। এই যুবকরা মনে করে না পুলিশ তো আমাদের কিচ্ছু করবে না। এই জায়গায় নিয়ে গেছে আজকে বিজেপি এই ত্রিপুরাজ্যটাকে। তো বন্ধুরা, এই নির্বাচনের কারণে শুধু যে কথাটা বলছিলাম আমি, লুটেরাদের হাত থেকে দায়িত্বশীল এবং জনগণের কাছে জবাবদিহি প্রতিনিধির কাছে হাত তুলে দেওয়া না, তার পাশাপাশি এই রাজ্যের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসার লড়াই হিসাবে এই নির্বাচনকে দেখতে হবে। আমি আশা করব প্রথম ধাপের লড়াই আপনারা জিতেছেন। আপনাদের একজনও প্রার্থী থাকার কথা ছিল না, আপনারা সব আসনে প্রার্থী দিয়েছেন। এটা প্রথম ধাপের বিজয়, কিন্তু এই বিজয়ে আত্মতুষ্টি লাভ করার সুযোগ নেই। পরবর্তী বিজয় হাসিল করতে হবে। আর মাত্র 2 দিন আছে, আজকে তো 4 তারিখ না, আগামীকাল সড়ক প্রচার শেষ হবে। আগামীকাল না, 6 তারিখ। শুধু এরকম সভা না, আমি বলবো শুধু প্রার্থীরা না, আমাদের সমস্ত সমর্থকরা, আমাদের যারা অন্যান্য বন্ধুরা ঘরে ঘরে যান, শুধু মানুষকে বলুন, অভিজ্ঞতার কথা তুলে ধরুন,
আপনি কি অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? আপনি কি উন্নয়নের পক্ষে না লুটের পক্ষে? আপনি কি আপনার গ্রামে সেই আগের মতো মানুষ গলা খুলে কথা বলতে পারেন, মন খুলে কথা বলতে পারেন? আজকে পারেন না, ভয়ে ভয়ে থাকতে হয়। এইভাবেই কি কাটাবেন না আগের মতো সেরকম দিন চান? আমাদের বিশ্বাস, যারা ভুল করে বিজেপির হাত ধরেছেন, ভুল করে বিজেপিকে ভোট দিয়েছেন বা বাধ্য হয়েছেন, তারাও ইন্ডিয়া মঞ্চ আজকে শুধু ত্রিপুরাতে না, সারা দেশে, এখানে কমরেড সুশীতল বলেছে, এই যে বিগত লোকসভা নির্বাচনে কি আস্ফালন, আপকি বার 400 পার, বিজেপি একাই 370 পার। আর মোদি যেটা বলে এটা তো একেবারে, মোদির বাক্য মানে তো এটা আগুন। আগুন মানে আগুনে সবকিছু জ্বলে, মানে সবকিছু সত্য। কিন্তু কি প্রমাণ করলো যে না, 400 পার কেন, 300 পার হয় না। আর ভগবান রামকেও ব্যবহার করলো এদের ভোট পাওয়ার জন্য। আর সে রাম এমন আশীর্বাদ দিয়েছেন তাদেরকে, রামের নাম যেখানে যেখানে আছে, অযোধ্যা হোক বা ওই নাসিক হোক, কোনো জায়গাতে বিজেপি আর পাত্তা পায়নি, শিক্ষা দিয়ে দিয়েছেন। তাহলে কি প্রমাণিত হলো? মোদি মানি মুমকিন না, ভারতীয় জনতা পার্টি অপরাজেয় না, জনগণই অপরাজেয়। কাজেই সেই জনগণ ত্রিপুরাজ্যে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই নির্বাচনে বাকি 70টা আসনে আমাদের প্রার্থী দিতে দেয়নি তারা। একজন প্রার্থীকে খুন করেছে কমরেড বাদল ছিলকে। বাকি 30টা আসনে বিজেপিকে গোহারা হারিয়ে এরা জবরদখল করে, ডাকাতি করে যে 70% আসনে জিতেছে। আগে 5 বছর যাতে মাথা নত করে থাকতে হয়, কারণ এরা জয়ী না, জয়ী হলো ইন্ডিয়া জোট, ভারতের কমিউনিস্ট পার্টি, বামফ্রন্টের প্রার্থীরা, জনগণের প্রার্থী। সেটা সুনিশ্চিত করবেন এই আশা ব্যক্ত করে আমি আবারও আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার এবং খুলুমখা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।